ওয়েলকাম এভরিওয়ান। নিট 2021-এর প্রিপারেশন নিশ্চয়ই তোমরা শুরু করে দিয়েছো অনেক আগে থেকে। বলতে গেলে প্রিপারেশন প্রায় শেষের দিকে। তো আজকে তোমাদের পি ব্লক এলিমেন্টের লাস্ট 2010 থেকেই 2020 অবধি কী টাইপের কোশ্চেন এসছে সেই সম্পর্কে আলোচনা করব। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে গ্রুপ 15। ওকে, তো এক একটা করে এইরকম গ্রুপ 15, 16, 17, 18 এরকমভাবে প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদাভাবে আমরা গ্রুপগুলোকে ডিসকাশন করব। তো প্রথম দেখো কি কোশ্চেনটা দেওয়া আছে, হাউ মেনি ব্রিজিং অক্সিজেন অ্যাটমস আর প্রেজেন্ট ইন P4O10। তো এটা কোন ইয়ারে এসছে দেখো, 2010-এ। তার মানে P4O10-এর মধ্যে কতগুলো ব্রিজিং অক্সিজেন অ্যাটম রয়েছে। এবারে অপশন কী কী রয়েছে, 6, 4, 2 আর 5। তাহলে P4O10-এর মধ্যে কতগুলো ব্রিজিং অক্সিজেন অ্যাটম রয়েছে ওটা জানতে হলে আমাকে তার স্ট্রাকচার দেখতে হবে। তো তাহলে দেখো আমি যদি স্ট্রাকচারটা ড্র করি কেমন হবে, তাহলে ফসফরাস, ওকে, অক্সিজেন, তারপরে ফসফরাস, আবার অক্সিজেন, তারপরে ফসফরাস। মোট কথা 4টে ফসফরাস থাকবে, মাঝখানে এক একটা করে অক্সিজেন অ্যাটম থাকবে। ওকে, আচ্ছা, আর কি, এই যে অপোজিটে যে ফসফরাসগুলো রয়েছে তাদের মাঝখানেও কিন্তু একটা করে অক্সিজেন থাকবে। তাহলে এখান থেকেও এখানে একটা অক্সিজেন, এরকম হলো। তাহলে অক্সিজেন কটা হলো, 1, 2, 3, 4, 5, 6, 6টা হলো। বাকি 4টা যে রয়েছে এগুলো ফসফরাসের সাথে ডবল বন্ডেড হয়ে থাকবে। তাহলে এইরকমভাবে থাকলো। তাহলে এইভাবে দেখলাম, তাহলে কটা দেখো ব্রিজিং, এবার কি বলে দেওয়া আছে, ব্রিজিং বলেছে। ব্রিজিং মানে দুটো ফসফরাসের মাঝখানে। তাহলে দেখো এগুলো কিন্তু ব্রিজিং হবে না, হবে ঠিক এইগুলো। তাহলে কটা রয়েছে, 1টা, 2টো, 3টে, 4টা, 5টা আর 6টা। তাহলে টোটাল তাহলে এই হবে অ্যান্সার। তাহলে 1 নম্বর অ্যান্সারটা ঠিক হবে। তাহলে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো, অক্সিডেশন স্টেটস অফ ফসফরাস ইন H4P2O5, H4P2O6 অ্যান্ড H4P2O7 আর রেসপেক্টিভলি। এবারে 4টে অপশন দেওয়া আছে, আমি আর সেই অপশনগুলো দেইনি। এটাও সম্ভবত 2010-এই এসেছিল। তাহলে কি বলেছে দেখো, H4P2O5, H4P2O6 আর H4P2O7। তাহলে এই 3টে কম্পাউন্ড দেওয়া আছে, প্রত্যেকটাতে ফসফরাসের অক্সিডেশন স্টেট বের করতে হবে। তাহলে দেখো প্রথমে কি দেওয়া আছে, H4P2O5। তাহলে অক্সিজেন স্টেট আমরা কিভাবে দেখব, তাহলে অক্সিজেন 5টা রয়েছে, তাহলে 5টা অক্সিজেনের জন্য 5 2 10 মানে -10। 4টা হাইড্রোজেনের জন্য 4টে প্লাস, তার মানে 4টে প্লাস। বাকি তাহলে কটা, তাহলে দুটো ফসফরাসের জন্য তাহলে তাহলে তার মাথায় কত থাকবে, তাহলে এটা হবে কত, +6। তাহলে এটা কি +6 +4 করে দেখো -10। তাহলে টোটাল ওটা নিউট্রাল হয়ে যাচ্ছে। তাহলে পার ফসফরাস এখানে কত থাকছে, তাহলে পার ফসফরাস হচ্ছে ফসফরাসের অক্সিডেশন স্টেট, দুটোর জন্য 6 হলে পার ফসফরাস 3। একই রকমভাবে তারপরে কি রয়েছে, H4P2O6। তাহলে এখানে যদি দেখি অক্সিজেনের মাথায় কত, 6 2 12 মানে -12, হাইড্রোজেনের তেমনি +4, আর এখানে দুটো ফসফরাসের জন্য কত হবে, তাহলে এখানে -12, এটা কত দেওয়া আছে +4, তার মানে এর মাথায় +8 হতে হবে। তাহলে +12 -12 করলে কেটে যাচ্ছে, নিউট্রাল হয়ে যাচ্ছে। তাহলে পার ফসফরাস তখন এখানে কত থাকছে, 4 করে থাকছে, +4 করে থাকছে। আর লাস্টে কি আছে, H4P2O7। তাহলে এক্ষেত্রেও যদি আমি দেখি অক্সিজেন আছে -14, হাইড্রোজেন +4, তাহলে বাদ বাকি দুটো ফসফরাসের জন্য হচ্ছে 10, তাই তো। তাহলে পার ফসফরাস হচ্ছে তখন 5। তাহলে যদি বলি তাহলে অক্সিডেশন স্টেট তাহলে পরপর বলেছে, দেখো রেসপেক্টিভলি কথাটা দেওয়া আছে। তার মানে এখানে ফসফরাসের তাহলে পরপর কি থাকছে, একটা হবে 3, তারপরে হবে 4, তারপরে হবে 5। এবারে যে কোয়েশ্চেনটা আছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট ভ্যালিড ফর অক্সো অ্যাসিডস অফ ফসফরাস। তার মানে 4টে স্টেটমেন্ট দেওয়া আছে ফসফরাসের অক্সো অ্যাসিডগুলোর ক্ষেত্রে, তো সেটার মধ্যে কোনটা ভ্যালিড নয়। ওকে, এটা এসেছিলো দেখো 2012-তে। তাহলে প্রথম কি দেওয়া আছে, অর্থোফসফরিক অ্যাসিড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ ট্রিপল সুপার ফসফেট। তার মানে ট্রিপল সুপার ফসফেট তৈরি করতে অর্থোফসফরিক অ্যাসিডটা ইউজ হয়। এটা কিন্তু
ঠিক। ওকে, তারপরে কি দেওয়া আছে কি হাইপোফসফরাস অ্যাসিড ইজ এ ডাইপ্রোটিক অ্যাসিড। তাহলে হাইপোফসফরাস অ্যাসিড আগে আমাকে জানতে হবে, এর তাহলে স্ট্রাকচারটা জানতে হবে। হাইপোফসফরাস অ্যাসিডের যদি আমি স্ট্রাকচারটা ড্র করি, দেখব ফসফরাস আছে, ডবল বন্ড ও আছে, একটা OH থাকবে, আর দুটো সিঙ্গেল বন্ডেড হাইড্রোজেন থাকবে, ডাইপ্রোটিক। তাহলে ডাইপ্রোটিক মানে কি, এখানে দেখতে হবে অ্যাসিডিক হাইড্রোজেনটা কোন হাইড্রোজেন। তাহলে দেখো এখানে হাইড্রোজেন বলতে গেলে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। যে কোনো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন সবসময় হবে অক্সিজেনের সাথে যুক্ত হাইড্রোজেন, তার মানে এই হাইড্রোজেনটাই হবে ওর অ্যাসিডিক হাইড্রোজেন। বাকি এই যে দুটো হাইড্রোজেন এগুলো কিন্তু কখনোই অ্যাসিডিক হাইড্রোজেন নয়, কারণ এ যুক্ত আছে কার সঙ্গে, ফসফরাসের সঙ্গে যুক্ত আছে। এই দুটো হাইড্রোজেন কিন্তু কখনোই আয়োনাইজ হবে না, আয়োনাইজ হবে সবসময় এই অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটা রয়েছে এটাই আয়োনাইজ হবে। তার মানে তাহলে নিশ্চয়ই এটা ডাইপ্রোটিক অ্যাসিড নয়। এখানে কটা হাইড্রোজেন রয়েছে, একটা হাইড্রোজেন রয়েছে অক্সিজেনের সাথে, তো ওই জন্য এটা মনোপ্রোটিক অ্যাসিড। তাহলে যদি বলি ভ্যালিড নয় কোনটা, তাহলে এইটা, তাহলে এটাই আছে ভুল। বাকি তোমার অল অক্সো অ্যাসিডস কন্টেন টেট্রাহাইড্রাল 4 কোঅর্ডিনেটেড ফসফেট, দেখো এক্ষেত্রেও দেখো ফসফরাস কি আছে, টেট্রাহাইড্রাল রয়েছে আর 4 কোঅর্ডিনেটেড রয়েছে। আর কি দেওয়া আছে, অল অক্সো অ্যাসিডস কন্টেন অ্যাটলিস্ট 1 PO বন্ড অ্যান্ড POH বন্ড। অক্সো অ্যাসিড মানেই অ্যাটলিস্ট 1 ফসফরাসের সঙ্গে অক্সিজেনের ডবল বন্ড থাকতে হবে আর একটা POH বন্ড থাকতে হবে। তাহলে প্রথম, তৃতীয় আর চতুর্থটা ঠিক, যে দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে ওটাই হচ্ছে নট ভ্যালিড। এবার দেখো যে কোশ্চেনটা রয়েছে, স্ট্রং রিডিউসিং বিহেভিয়ার অফ H3PO2 ইজ ডিউ টু, তার মানে H3PO2 রিডিউসিং বিহেভিয়ার কেন দেখায়। তাহলে H3PO2 রিডিউসিং বিহেভিয়ার দেখানোর আগে আমাকে কিন্তু তার স্ট্রাকচারটা একই রকমভাবে ড্র করে নিতে হবে। যদি এর স্ট্রাকচার ড্র করি কি হবে, ফসফরাস রয়েছে, তার সঙ্গে ডবল বন্ড ও, একটা OH আর দুখানা হাইড্রোজেন। তাহলে এখান থেকেই দেখো H3PO2 হয়ে গেছে। তাহলে এর স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবে এই যে দুটো হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেনই কিন্তু এর রিডিউসিং বিহেভিয়ারের জন্য কিন্তু দায়ী। বাকি এই যে হাইড্রোজেনটা রয়েছে যেটা অক্সিজেনের সাথে যুক্ত, এই হাইড্রোজেনটা কিন্তু অ্যাসিডিক প্রপার্টি শো করার জন্য দায়ী। ওকে, সবসময় যে কোনো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে দেখবে যেটা সরাসরি ফসফরাসের সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকবে সেটা রিডিউসিং বিহেভিয়ার দেখাবে, আর যেটা অক্সিজেনের সাথে যুক্ত রয়েছে সেটা অ্যাসিডিক প্রপার্টি দেখাবে। তার মানে এর কারণটা কি, যে প্রেজেন্স অফ 1 OH গ্রুপ অ্যান্ড 2 PH বন্ড। তাহলে 3 নম্বরটা ঠিক হবে। এবারে কোশ্চেন আছে দেখো, দ্য প্রোডাক্ট অবটেইন অ্যাজ এ রেজাল্ট অফ এ রিয়াকশন অফ নাইট্রোজেন উইথ CH2H। কোশ্চেনটা এসছে 2016-তে। তার মানে কি বলেছে, যে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়াতে কি উৎপন্ন হয়। আমরা জানি ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে যদি নাইট্রোজেন গ্যাসকে চালনা করি 1273 কেলভিন উষ্ণতাতে, কি উৎপন্ন হয় বলো দেখি, নাইট্রোলিম উৎপন্ন হয় না। নাইট্রোলিমের সংকেত কি ছিল, নাইট্রোলিম ছিল CaCN2 ছিল। তার মানে যদি আমি দেখি নাইট্রোলিমটা অ্যাকচুয়ালি CaCN2 আর তার সঙ্গে উৎপন্ন হয় কার্বন, এরই মিক্সচারটাকে আমরা নাইট্রোলিম বলি। তাহলে এখানে যদি অপশানগুলো দেখি দেখো, CaCN3 হবে না, Ca2CN হবে না, এই যে CaCN2 এইটা হবে। ওকে, তারপরে কি দেওয়া আছে, when copper is heated with concentrate HNO3 it produces। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কপারের সাথে বিভিন্ন রকম নাইট্রিক অ্যাসিড, বিভিন্ন রকম বলতে কনসেন্ট্রেট হতে পারে, ডাইলুট হতে পারে, 1:1 ডাইলুট হতে পারে। তো এরকম বিভিন্ন কন্ডিশনে HNO3 বিক্রিয়া রয়েছে কপারের। তো এখানে কনসেন্ট্রেট HNO3 সাথে বিক্রিয়াতে কি উৎপন্ন হয়, আমরা কি জানি, NO2 উৎপন্ন হয়, তাই না। ধাপে ধাপে বিক্রিয়া হয়। যখন আমরা গাঢ় উষ্ণ নেব তখন হবে NO2, যখন 1:1 নেব সেক্ষেত্রে হবে NO, যখন হচ্ছে অতি লঘু শীতল নেব সেক্ষেত্রে N2 উৎপন্ন হবে। আর এখানে তো এরকম মিক্সচার দেওয়া আছে, এটা তো কখনোই পসিবল নয়।
তাহলে এখানে কোনটা উৎপন্ন হবে? যেহেতু এখানে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে, তাহলে এখানে NO2 উৎপন্ন হবে, তাহলে সি ঠিক হবে। ওকে, এটাও কিন্তু এসেছিলো, এটা কোন সালে এসেছিলো বলো তো? এটাও কিন্তু 2016-তে এসেছিলো। এবারে দেখো যে কোয়েশ্চেনটা রয়েছে সেই 2016-তেই এসছে, হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট অফ দ্য গিভেন অ্যাসিড। তাহলে চারটে দেখো স্টেটমেন্ট দেওয়া আছে, ফসফিনিক অ্যাসিড আর ফসফোনিক অ্যাসিড, এই দুটো অ্যাসিড সম্পর্কে কোনটা মনোপ্রোটিক আর কোনটা ডাইপ্রোটিক, তো সেইটা নিয়ে চারটে অপশান দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে কি ফসফিনিক অ্যাসিড মনোপ্রোটিক, ফসফোনিক অ্যাসিড ডাইপ্রোটিক, তারপরে দেখো উল্টো করা আছে, আর লাস্টে দেওয়া আছে বোথ আর ডাইপ্রোটিক, আর লাস্টে বোথ আর মনোপ্রোটিক। তাহলে এই যে চারটে, তাহলে আমাকে জানতে হবে ফসফিনিক আর ফসফোনিক অ্যাসিডটা কোনটা। এটা কিন্তু তোমরা অলরেডি জানো, জাস্ট নামটা এরকম আছে বলে তোমরা বুঝতে পারছো না। H3PO2 নিশ্চয়ই জানো, হাইপোফসফরাস অ্যাসিড, সেটাই হচ্ছে ফসফিনিক অ্যাসিড। তাহলে H3PO2 যদি আমি স্ট্রাকচার দেখি কি, আর ফসফোনিক অ্যাসিডটা কোনটা? অর্থোফসফরাস অ্যাসিড, মানে P ডবল বন্ড O, এখানে কি হবে? দুটো ওইস থাকবে, একটা হাইড্রোজেন থাকবে। ওকে, তাহলে এবারে বুঝতে পারছো প্রোটিক। তাহলে ফসফিনিক অ্যাসিড মানে এটা, ফসফোনিক অ্যাসিড হচ্ছে এটা। তাহলে হাইপোফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে ওইচ কটা রয়েছে? একটা রয়েছে, তার মানে এই হাইড্রোজেনটাই বললাম কি হবে? অ্যাসিডিক হাইড্রোজেন, তার মানে এটা হবে মনোপ্রোটিক। আর ফসফোনিক অ্যাসিডের ক্ষেত্রে কি দুটো ওইচ রয়েছে, তাই জন্য ওটা হবে ডাইপ্রোটিক। তাহলে 1 নম্বরের যে অপশানটা এটাই কারেক্ট। এবারে কোয়েশ্চেন কি আছে দেখো, দ্য কারেক্ট অর্ডার অফ নাইট্রোজেন কম্পাউন্ডস ইন ইটস ডিক্রিজিং অর্ডার অফ অক্সিডেশন স্টেট ইট। তার মানে দেখো চারটে কম্পাউন্ড দেওয়া আছে, HNO3, NO, N2 আর NH4Cl। তো এদেরকে বলেছে যে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেটের ডিক্রিজিং অর্ডার অনুযায়ী সাজাতে। তাহলে প্রথম কি দেওয়া আছে? HNO3। তাহলে HNO3 যদি আমি দেখি, HNO3-তে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট কত দেখো, অক্সিজেন কটা রয়েছে? 3টে, মানে এর মাথায় -6, তাহলে এর মাথায় +1, তার মানে এর মাথায় নিশ্চয়ই তাহলে কত হবে? +5 হবে। তাহলে এখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট +5। এবারে কি দেওয়া আছে? NO। NO-তে কি হবে? অক্সিজেন -2, তার মানে নাইট্রোজেনের এখানে কত হবে? +2 হবে, তার মানে এখানে নাইট্রোজেনের +2। এবারে কি দেওয়া আছে? N2। N2 মানে আমরা জানি ওটা তো জাস্ট এমনি মলিকুলার ফর্মে রয়েছে, পিওর মলিকুল ফর্মে, তার মানে এটা হবে নাইট্রোজেনের এখানে অক্সিডেশন স্টেট হবে 0। এর ক্ষেত্রে ক্লোরিন -1, হাইড্রোজেন কত হয়? +4 হয়, তাহলে নাইট্রোজেন এখানে কত হতে হবে? +4 -1, তার মানে এখানে হতে হবে একে -3 হতে হবে, তার মানে এক্ষেত্রে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হবে -3। তাহলে এখানে কি বলেছে? ডিক্রিজিং অর্ডার, মানে বড় থেকে ছোট। তাহলে সব থেকে বেশি কার? HNO3, তারপরে কে রয়েছে? NO, তারপরে N2, তারপর NH4Cl। তাহলে 1 নম্বর দেখো HNO3, তারপরে NO, তারপরে N2, তারপরে NH4Cl। এবারে কোয়েশ্চেনটা দেখো, এটা এসছে 2019। ওকে, কি আছে? আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিলেটেড টু PCl5 ফ্রম দ্য ফলোয়িংস। তার মানে PCl5 সম্পর্কে চারটা স্টেটমেন্ট দেওয়া আছে, কোনটা ভুল বা ইনকারেক্ট সেটা আইডেন্টিফাই করতে হবে। তো PCl5 সম্পর্কে জানতে হলে তাহলে প্রথমে হচ্ছে তার স্ট্রাকচারটা আমরা একটু ড্র করে নিই। আমরা কি জানি PCl5-এর কী স্ট্রাকচার হয়? TBP স্ট্রাকচার হয়। তাহলে TBP মানে কীরকম কি? TBP মানে মাঝখানে সেন্টারে থাকবে ফসফরাস, ট্রাইঅ্যাঙ্গুলার যে প্লেন থাকবে তাতে থাকবে 3টে ক্লোরিন, আর দুটো অ্যাক্সিয়ালে থাকবে 2টো ক্লোরিন। তাহলে এটাই হচ্ছে PCl5-এর স্ট্রাকচার। এবারে কি দেওয়া আছে দেখো, 2 অ্যাক্সিয়াল PCl বন্ডস মেক অ্যান অ্যাঙ্গেল অফ 180 ডিগ্রি। তার মানে দুটো অ্যাক্সিয়াল মানে কি? এই যে ফসফরাসের সাথে এই ক্লোরিন আর এই ক্লোরিন, এর অ্যাঙ্গেলটা কত কত হয়? এটা 180 ডিগ্রি হয়, তাহলে এটা ঠিক আছে। এবারে কি দেওয়া আছে? অ্যাক্সিয়াল PCl বন্ডস আর লঙ্গার দেন দ্য ইকুইটোরিয়াল PCl বন্ড। তার মানে কি? অ্যাক্সিয়াল বন্ড মানে এই যে বন্ড, এই যে দুটো PCl বন্ড দুটো রয়েছে, এগুলো অ্যাক্সিয়াল বন্ড। আর ইকুইটোরিয়াল বলতে এই যে 3টে রয়েছে,
তিনটে যে এই যে তোমার ট্রায়াঙ্গুলার যে প্লেনটা রয়েছে, এখানে যে তিনটে ক্লোরিন রয়েছে তার সাথে তিনটে বন্ড হচ্ছে ইকুইটোরিয়াল বন্ড। আর আমরা সবসময় কি জানি, টিবিপি শেপে ইকুইটোরিয়াল বন্ডগুলো ছোট হয় আর অ্যাক্সিয়াল বন্ডগুলো বড় হয়, তার মানে এটাও কারেক্ট আছে। 3 নম্বর কি দেওয়া আছে, PCl5 মলিকুল ইজ নন রিঅ্যাক্টিভ। দেখো PCl5 সহজে কিন্তু ভেঙে কি হয় বলো দেখি, PCl5 ভেঙে কি তৈরি করে, PCl3 প্লাস Cl2। তার মানে এ যদি নন রিঅ্যাক্টিভ হতো তাহলে তো ভেঙে করে এইভাবে বিক্রিয়া করতো না, তার মানে এটা কি দেওয়া আছে, ভুল দেওয়া আছে। বাকি 4 নম্বরটাও নিশ্চয়ই ঠিক থাকবে। দেখো কি দেওয়া আছে, 3 ইকুইটোরিয়াল PCl bonds make an angle of 120 ডিগ্রি উইথ ইচ আদার। তার মানে এটাও ঠিক দেওয়া আছে, কারণ এখানে কি দেওয়া আছে, এই যে ট্রায়াঙ্গুলার প্লেন, এখানে এই যে প্রত্যেকটা ক্লোরিন ফসফরাস ক্লোরিন এর মধ্যে অ্যাঙ্গেল কত হয়, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হয়, তাহলে এটাও ঠিক আছে। তার মানে ভুলটা হলো 3 নম্বর পয়েন্ট। আবার দেখো 2019-এ সেই ফসফরাসের অক্সি অ্যাসিড থেকেই দেখো একটা কোয়েশ্চেন এসছে, সেই ঘুরে ঘুরে দেখো অক্সো অ্যাসিড থেকে হয় রিডিউসিং প্রপার্টি না হলে তার অ্যাসিডিক প্রপার্টি। ওকে, তাহলে অক্সো অ্যাসিড অফ ফসফরাসটা কিন্তু ওই জন্য খুব ভালো করে কিন্তু পড়তে হবে। তো তার মানে চারটে দেখো একই রকম দেওয়া আছে, H3PO4, H4P2O7, H3PO3 আর H3PO2। তাহলে প্রত্যেকটারই স্ট্রাকচার আমাকে আগে ড্র করে নিতে হবে। তাহলে H3PO4 এর ক্ষেত্রে আমি কি যদি স্ট্রাকচার দিয়ে কি দেখব, ফসফরাস, তারপরে ডবল বন্ড ও, আর ওর সাথে তিনটে ওইস থাকবে, তাহলে এটা হয়ে গেল H3PO4। H4P2O7 হলে কি হবে, ফসফরাস আর তার সঙ্গে মাঝখানে একটা অক্সিজেন, তারপরে ফসফরাস, ডবল বন্ড ও, এদিকেও ডবল বন্ড ও, এদিকে OH OH আর এদিকেও OH আর OH। তাহলে দেখো এটা হয়ে গেছে H4P2O7 হয়ে গেছে, যেটা হচ্ছে এটা কি পাইরোফসফরিক অ্যাসিড। আর H3PO3 যদি বলি, H3PO3 হলে কি হবে, সেই একই রকম, এটা অলরেডি এঁকে দিয়েছি আগে, এখানে একটা মাত্র হাইড্রোজেন থাকবে ফসফরাস হাইড্রোজেন, বাকি দুটো POH বন্ড থাকবে। আর H3PO2 যদি দেখি, এখানে হবে P ডবল বন্ড ও, একটা OH, বাকি দুটো হাইড্রোজেন, তাই তো। তার মানে এখানে কি বলেছে, রিডিউসিং প্রপার্টি। তার মানে কি বলেছিলাম একটু আগে, রিডিউসিং প্রপার্টি মানে ফসফরাসের সঙ্গে ডাইরেক্টলি যতগুলো হাইড্রোজেন থাকবে তারাই হবে রিডিউসিং, মানে তার জন্যই কিন্তু রিডিউসিং প্রপার্টিটা শো করবে। তাহলে এখানে দেখো কোনো হাইড্রোজেন নেই, এখানেও ফসফরাসের সাথে ডাইরেক্টলি অ্যাটাচড কোনো হাইড্রোজেন নেই, এখানে একটা হাইড্রোজেন আর এখানে দুখানা হাইড্রোজেন আছে, তার মানে কি হবে, H3PO2টা হবে। তার মানে হাইপোফসফরাস অ্যাসিডটা কিন্তু এখানে স্ট্রংগেস্ট রিডিউসিং প্রপার্টি শো করবে। এবারে দেখো 2020-তে লাস্ট ইয়ারে এসছে, ইউরিয়া রিয়াক্টস উইথ ওয়াটার টু ফর্ম এ। তার মানে ইউরিয়া জলের সাথে বিক্রিয়া করে একটা মলিকুল এ তৈরি করলো, হুইচ উইল ডিকম্পোজ টু ফর্ম বি, মানে যেটা ডিকম্পোজ করে বি তৈরি হলো। বি হোয়েন পাসড থ্রু কপার 2+ অ্যাকোয়াস সলিউশন, ডিপ ব্লু কালার সলিউশন সি ইজ ফর্ম। তার মানে যখন বিকে একটা কপার 2+ জলীয় দ্রবণের মধ্য দিয়ে পাস করানো হয় তখন সি একটা সলিউশন তৈরি হয় যেটার কালার কি ডিপ ব্লু। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ সি, তার মানে এই যে সি যেটা লাস্টে তৈরি হলো এর ফর্মুলাটা কি। তার মানে প্রথমেই তাহলে আমাকে কি হতে হবে, ইউরিয়ার সাথে ওয়াটারের বিক্রিয়া করতে হবে। তাহলে ইউরিয়ার সাথে জলের বিক্রিয়া এবার লিখতে হবে। তাহলে ইউরিয়া হচ্ছে কি NH2CO NH2, তার সাথে ওয়াটার রিয়াকশন করে কি হয় NH4(2)CO3। তাহলে সেটা কি তৈরি হলো, এ তৈরি হলো, এ। এবার এ ডিকম্পোজ করে কি উৎপন্ন হবে, বি। তাহলে এই অ্যামোনিয়াম কার্বনেটটা ভেঙে গিয়ে তৈরি হবে NH3 গ্যাস, তাহলে এটাই হলো বি। এবারে কি বলেছে, বি হোয়েন পাস থ্রু কপার 2+ অ্যাকোয়াস। তাহলে যখন অ্যামোনিয়াকে কপার 2+ অ্যাকোয়াস সলিউশনে দেব, তাহলে সেক্ষেত্রে কি হবে, একটা কমপ্লেক্স তৈরি হবে। কোন কমপ্লেক্স, CuNH3(4)
প্লাস। এর একটা কমপ্লেক্স তৈরি হয়েছে আর এর কালারটাই কি হয়, ডিপ ব্লু হয়। তাহলে এটাই কি হবে, এটাই হচ্ছে সি। তাহলে এখানে 1 নম্বরে দেখো এই অপশানটা ঠিক হবে। তাহলে তোমাদের মোটামুটি গ্রুপ 15 থেকে 2010 থেকে 2020 অবধি যে যে কোয়েশ্চেন ছিল মোটামুটি ওগুলো ডিসকাশন হয়ে গেল। নেক্সট দিন গ্রুপ 16 থেকে লাস্ট 2010 থেকে 2020 অবধি যে যে কোয়েশ্চেনগুলো এসছে সেইগুলো আলোচনা করব।